আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে আবু সাইদ মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমার সাথে ভিডিও কলে কথা বলছিল আবু সাইদ। জাস্ট 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে মারা যাওয়ার। ও মারা গেছে ধরো পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী 8টা কত মিনিটে, 7টার দিকে আমার সাথে ভিডিও কলে কথা বলছে আবু সাইদ। এবং সে বলছে যে ভাই আমি তো এই পুলিশকে মারছিলাম, পুলিশও আবার ওইখানে ছড়াগুলি মারছে, যেটা রাবার বুলেট যেটাকে বলে, এটা ছড়াগুলি। তার মানে তুমি দেখছো যে রিক্সা চালানোর যে বেয়ারিংটা দেখছো, এই বেয়ারিং এর ভেতরে কিছু এই ছোট ছোট বলের মতো আছে। একটা বলকে 2 টুকরো করলে যতটুকু হবে, এক একটা বুলেটে, ছড়াগুলির বুলেটে অতটুকু বুলেট থাকে। তোমাকে দেখাতে পারি আমি, 1টা সেকেন্ড আমাকে সময় দাও, বুলেটটা দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে যে মানে আমরা এখানে এই গিফট হিসেবে রাখা হয় এইটা, মানে সেম এই ধরনের বুলেট। এই ধরনের একটা বুলেটে তোমার প্রায় 20 থেকে 22টা থাকে। এগুলো যদি তোমাকে মেরে দেওয়া হয়, যদি তুমি 5 ফিটের ভিতরে থাকো তাহলে তুমি মারা যাবা, 5 ফিটের ভিতরে হইলে। আরেকটা জিনিস, এই যে ধরো আমার মাথার এই যে এইখানে দেখো গর্ত হয়েছিল, এখানে ছিল 4টা বুলেট ছিল এইখানে। আচ্ছা, এগুলো আমি প্রায় দীর্ঘ 13 বছর আমার এখানেই ছিল, পরে এখানে অপারেশন করে বের করছে। তাহলে এখন তো মারা গেল। তো এখন আবু সাইদ কিন্তু আমাকে 7টার সময় ফোন দিছিল, ভিডিও কলে দেখাইলো। হ্যাঁ, ফোন দিয়ে বলে যে ভাইয়া আমাকে তো পুলিশ ছড়া বুলেট মারছে, তো আমার এই যে বুকে টুকে লাগছে, আর আমাকে আসলে মাইরা ফেলছে এই হাসনাত আব্দুল্লাহ। ও আমারে কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলিয়া মারবে, ও আমারে গলায় দড়ি দিবে। তো এই কথা তো আমার সাথে ভিডিও কলে বলছে। এখন আমি তোমাকে বললাম, এখন বিচার কি হবে? এখন হাসনাত আব্দুল্লাহ ঢাকাতে মিছিলে থাইকা সে যদি বলে যে হাসিনার সরকার, শেখ হাসিনা গুলি করে মারছে বা পুলিশের গুলিতে সে মারা গেছে, হাসনাত আব্দুল্লাহটা বিশ্বাস করলে আমারটা করবা না কেন ভাই? পয়েন্ট আছে, যুক্তি আছে কথায়। আইনে কি বলে সাব্বির? আইনে কি বলে? আইনে বলতেছে যে প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাবে, প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাবে, কিন্তু একজন নিরপরাধীর শাস্তি হইতে পারবে না। তার মানে তুমি নিরপরাধী, তোমাকে শাস্তি না দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় 10 জন অপরাধীর মুক্তি দিয়ে দিব আমি, তারপর তোমার শাস্তি হইতে পারবে না। তো সেই জায়গায় এখন দেখো ভিডিওগুলো ইউটিউবে এখনো আছে, তুমি নিজে খুঁজতে পাবা, আমি খুঁজতে পাবো, ডাউনলোড করে আমাদের সবার কাছে আছে, সবাই ফেসবুকে এগুলো দিছিলাম। আবু সাইদকে কি দেখছি, প্রথমে আমরা মারামারি করতেছে, ও একটা লাঠি নিয়ে পুলিশকে পিটাইতেছে, পুলিশও লাঠি নিয়ে মারামারি হচ্ছে। এরপরে দেখলাম যেই রাস্তায় যেই জায়গায় যে কেউ যাই মেপে আসতে পারে, 120 ফিট দূরত্ব হবে রাস্তা, রাস্তার যেখানে পুলিশ আর ওরা যেখানে 120 ফিট, এই জায়গা থেকে গুলি হচ্ছে এবং আবু সাইদকে গুলি করতেছে। আবু সাইদ ওখানে এইভাবে হাত তুলে দাঁড়াইলো, ও বৈশা পড়ছে, বৈশা পড়ে এরপরে ওর সাথে সাথে হাইটা হাইটা যাচ্ছে। কিন্তু তার আগে সে যখন পুলিশকে মারতেছিল, ওই সময়ের ভিডিও যদি দেখো, তার মাথার এখান থেকে কিন্তু রক্ত ঝরছে। অবশ্যই পরিকল্পিত। তোমার এটা নাকি দুপুরে, এটা তো পত্রিকার রিপোর্ট, তাদের রিপোর্ট যে দুপুর বেলা, এবং তোমার টিভিতে যখন লাইভ করতেছিল এটা তখনকার কথা, দিনের 2টার সময়। আর সে কিভাবে রাতের 2টার সময়, সে যেখানে পড়ছে সেখান থেকে হসপিটালের দূরত্ব ছিল নাকি 10 মিনিটের দূরত্ব, 6.5 ঘন্টা কেন লাগলো? ব্লিডিং করে হাসনাত আব্দুল্লাহ যাওয়া পর্যন্ত বৈশা ছিল, হাসনাত আব্দুল্লাহ যায় আরো ভালো করে থেতলায়া মারছে ওরে। হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য দিতে পারলে আমিও তো সাক্ষী না ভাই, আমিও তো সাক্ষ্য দিচ্ছি। তুমি আমাকে কি করবা? তুমি আমারে সাক্ষ্য দেওয়ার সময়, আমার এক বন্ধু ছিল, একটা মজার কথা বলি তোমারে, আমার এক বন্ধু ছিল, নাম ছিল হানি, আর ও ছিল ইবলিশের যদি কোনো প্রজন্ম থাকে, ও সব প্রজন্মেরও সেরা। তো তখন ছোট ছোট 90 সালের কথা বলতেছি আমরা, ওরে সবাই ধরলাম যে তুই আমাদের আজকে চা খাওয়াবি। তো বলে যে চা খাওয়াবো দোস্ত, আমার কাছে পয়সা নাই। আরে পয়সা নাই তোর কাছে? এখন বন্ধু বান্ধব হাতায় তো দেখলাম আসলে পয়সা নাই তার কাছে। এখন দেখেন যে লুঙ্গির কোছায় তার 20টা টাকা ইয়ে করা, ওইটা ধরলাম,
তোর কাছে টাকা আছে, তুই চা খাওয়াবি না? এ বলে যে ভাই এটা আমার আম্মা দিছে বাজার করার জন্য, বিশ্বাস হয় না, চল মসজিদে চল, মসজিদ ধরে বলবি। ও ভালো করে মসজিদে যায়, মসজিদের দেওয়াল ধরে কইতেছে যে ভাই আমি মসজিদের দেওয়াল ধরে শপথ করতেছি এই টাকা আমার আম্মাই দিছে। দিয়ে এটা 2 দিন পরে বললাম, আচ্ছা তুই ওই দিন আমাদের থেকে পরে চাটা খাইয়া গেলি, তুই তো বাজার করলি না, ঘটনা কি? আরে বেটা তোদের কাছ থেকে 20 টাকা বাঁচাইছি, কিসের আমার আম্মা দিছে, তুই মসজিদ ধরলি যে? আমি কি অজু করছিলাম? এবার বুঝছো তো? এখন ওখানে তোমার এটা লাল কাপড় দিয়া বাইন্দা এটা জিনিস নিয়ে গেছে, নিয়ে গেছে এটা আপনার কোরআন শরীফ। এখন আমি কেমনে জানি এটার ভিতরে কোরআন শরীফ নাকি বাইবেল না অন্য কোনো গল্পের বই? তাই আমি ধরে বলবো যা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। দুনিয়ার সারাদিন মিথ্যা কথা বলি, আর আজকে কে আমার সত্য কথার জন্য টাকাইতেছে বলে দিব আমি। ফুল ডিজাইন, ফুল ডিজাইন। তা না হইলে এখন ওর লাশ পোস্টমর্টেম করো। পোস্টমর্টেম করে বাংলাদেশে করো না, বাংলাদেশে এখনো ফেসিস্টের দোসররা আছে হসপিটালে, হয়তো অন্য কিছু করবো, ওই লাশ সিঙ্গাপুর পাঠাই দাও, ওখান থেকে চলে আসুক, ঠিক আছে না? এরকম এবারটার লাশও পাঠাও সিঙ্গাপুরে, টেস্ট করে দিবে যে গুলিতে মরছে নাকি মাথার পেছনে আঘাত করছে। তাহলে মাথার পিছনে আঘাতটা করলো কি? পুলিশ তো সামনে ছিল। এখন ঘটেছে হত্যাকাণ্ডটা ওনারা নিজেরাই ঘটাইতেছে, শুধু ওটা বন্ধ করবে কিভাবে উনি বলো না? ঘটাইতেছে তো ওনারা নিজেরাই মাইরা, ওনারা কি বন্ধ করাবে রে ভাই? এখন এই হত্যাকাণ্ডের দায় যদি কারো না কারো উপর না চাপায় তাহলে কিভাবে? এখন ঘটা 5ই আগস্টের আগ পর্যন্ত যা মারছে সব শেখ হাসিনা মারছে, ওয়েল এন্ড গুড। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা মারা যাইতেছে, কেউ যদি বিয়েতে রাজি না হইয়া আত্মহত্যা করে সেটার দায় দিতে তাদের। এতদিন বলা হয়েছে যত মৌলবাদীদের উত্থান বা মৌলবাদ জঙ্গিবাদ, এটা আওয়ামী লীগের টিভি নাটকের একটা অংশ বললো। ওই যে তোমার ঢাকাতে একটা ইয়েতে যে এরা অ্যাটাক করছিল, পরে যে মেরে ফেললো আর্মি, হলি আর্টিজানের ঘটনা, সেটাও নাকি আওয়ামী লীগের নাটক। এখন একটা মজার জিনিস জানো, গত 2 দিন আগে পাকিস্তানের সবচেয়ে প্রচার বহুল পত্রিকা দ্য ডন পত্রিকাতে ব্যানার হেড দিয়ে একটা নিউজ আসছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন। বাংলাদেশ থেকে নাকি এখন পর্যন্ত পাকিস্তানে যাইয়া জঙ্গিবাদের জন্য মাতন করতেছে বাঙালিরা। এবং অলরেডি তুমি মনে হয় 7-15 দিন আগে জানো যে একজন আর্মির সাথে সেনাবাহিনীর সাথে মার্ডার হয়েছে, সেনাবাহিনী গুলি করে মারছে। তাদের পত্রিকা ডন যদি বলে যে বাংলাদেশ হচ্ছে যে আখড়া, পাইপলাইনটা গেছে পাকিস্তান পর্যন্ত, তাইলে এখন কি বলবে? ওনাদের আব্বুরাই তো বলতেছে যে বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া, আমি আর তুমি বলতে হচ্ছে না তো। আর বাংলাদেশ যে জঙ্গিবাদের এখন আখড়া না বা আখড়া, এটা তো আমরা সবাই জানি। কি হারে মন্দির ভাঙা হচ্ছে, কি হারে তোমার ভাঙা হচ্ছে, এগুলি কি আমরা দেখতেছি না? ওইখানে ঘটনা হচ্ছে 5 বার কিন্তু তফসিল ঘোষণা ছিল, 5বারই বাতিল হয়েছে। এরপরে হইল কি, ওই যে একটা সেনা সমর্থিত সরকার আসছিল, ওরা এসে কি করলো, তখন গত 5 বছরের দুর্নীতি তো সরকারের ছিল কারা? বিএনপি। তাহলে দুর্নীতির দায় কার হাতে? সব বিএনপির হাতে। টপ একজন তোলা শুরু করলো। তারেক জিয়া কেন এটা করলো? এখন দেখো, এরা মনে করছে এইটা করে যদি যেভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে যাক আর যার নাম যাক, সরকার যদি পতন হয়, তাইলে ওদেরও হিসাব ছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিবে। ওদের হিসাবে ছিল যে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, দুর্নীতির দায়ে সমস্ত আওয়ামী লীগ নেতাগুলো ঢুকে যাবে জেলে। 3 মাসের ভেতরে যদি ইলেকশন হয়, তাহলে সালার 280 আসন নিয়ে তো বিএনপি আসবে ক্ষমতায়। থিওরি কিন্তু এইভাবে। 5 বছরের দুর্নীতির কারণে যদি তাদের 50 জন যায় জেলে, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে কতগুলা জেলে যাবে হিসাব আছে? আওয়ামী লীগ তো নাই, আর সব সাফা হয়ে যাবে। এই থিওরি করতে তারা ভাবছে যে 3 মাসের ভিতরে ইলেকশন হয়ে যাবে, আমরা তো রাজা। তারা এটা বুঝে নাই যে ভাইয়া তুমি যেই সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছ, সেই সাপ কিন্তু ফোনা তুলে আছে তোমাকে কামড় দিতে। জামাত করছে কি এখানে দেখো, জামাত বললো যে ভাইয়া আপনি আমাদের একমাত্র নেতা, মানে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে যদি পৃথিবীতে আর কোনো মুসলমান থাকে আপনি একক নেতা। এটা দিয়ে ভাইয়া তো খুশি হয়ে গেল। ভাইয়ার দলের কর্মীরা বললো যে ভাইয়া সারা বাংলাদেশের বাজার ঘাট রাস্তাঘাট সব তো এতদিন আওয়ামী লীগ খাইছে, আপনারা 17 বছর এত কিছু করলেন, কিছু খাইতে পারেন, চলেন আমরা সব দখল করি। এখন ওনারা ওই একটা গ্রামের কথা আছে যে একে হইছে উলাইল্লা বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আমাদের
তারেক ভাইয়ার লোকজন, ওনারা তো মিছিল সহকারে তারেক ভাই কথা দিলাম বাজারের চান্দা আমরা নিব, ওনারা গেল চান্দা নিতে, আর জামাত কি করছে মানে পিছন থেকে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলো, ভিডিও লাইভে আবার, যে দেখেন দেখেন বিএমপি করতেছে কি, দিল তো 12টা বাজাইয়া। তো এখন আমাদের এই তারেক ভাই বুঝতেছেন যে হ্যাঁ আমরা তো বলি মুক্তিযোদ্ধার দল, আমরা একটু ডানপন্থী, একটু বামপন্থী, একটু মুক্তিযোদ্ধা, এইভাবে হইলে মনে হয় চলবে না। কারণ হচ্ছে যে আমরা যদি বেশি ডানের দিকে যাই তো আমাদের বাপ আছে জামাত ইসলাম, ওরা আমাদের খেয়া দিও। আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধা তো হইতে পারতেছি না আমরা, এদিকে কোন না। সুতরাং উনি এক চিমটি করে সব নিচ্ছেন, এবং দেখবা উনি এই অল্প কিছুদিনের ভিতরে কি বলবে জানো, যে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যাদের অবদান আছে ওনাদেরকে ছোট করবেন না প্লিজ। সরোয়ার্দী, ভাসানী, সরোয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জিয়র রহমান, ওনাদের সকলের অবদান আছে, এইভাবে 4-5 জনের নাম নিয়েও বলবে। কারণ হচ্ছে যে ওনাদের এখন হিসাব আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক, 40% ভোট ব্যাংকটা দরকার তাদের, মুক্তিযুদ্ধ। কারণ হচ্ছে এখন দেখো তোমার আরেকটা কথা বলি ভাইয়া, এরা এতদিন কি বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খাইছে নাকি, জয় বাংলা বেচা খাইছে। 75-এর 15ই আগস্টের পরে 96 পর্যন্ত তো জয় বাংলার লোক ছিল না, তখন আপনারা ডাক্তার দেন না কেন, মুক্তিযুদ্ধ বলেন নাই কেন? এখনো তো জয় বাংলা বা মুক্তিযুদ্ধের কথা বলার মতো কেউ নেই, যেই বলে তারা জুতার মালা দেন। এখন মুক্তিযুদ্ধ আপনারা অন করেন নাই কেন? জিয়র রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা বই বের হয়েছিল 400 কত পাতার, সেইখানেও লেখা আছে যে শেখ মুজিবুর রহমানকে ঘোষক। কই সেদিন তো জিয়র রহমানের সাইন আছে ওই বইতে, জিয়র রহমান বাধা দিলেন না কেন? আর জিয়র রহমান যদি 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, জিয়র রহমান নাকি 27 তারিখে ঘোষণা দিছে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, 26 তারিখে কেন স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিবস পালিত হয়? এবং উনি যদি ঘোষণা দিয়ে থাকেন, কে, জিয়র রহমান সাহেব যদি ঘোষণা দিয়ে থাকেন উনি মুক্তিযোদ্ধা, এতে আমার কোনো সন্দেহ নাই। কমান্ডার উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর হাতে দেওয়া খেতাব, আমার কোনো সন্দেহ নাই, আপত্তি নেই, দ্বিমত পোষণ করি না, ঠিকই আছে। কিন্তু কত হচ্ছে যে 26 তারিখ সকালবেলা বিবিসির যে নিউজ এখনো পাবা ইউটিউবে ঘুরলে, বিবিসির কাছেই জানতে চান, নিউ ইয়র্ক টাইমস এর কাছে জানতে চান, সেইখানে কেন বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? সেদিন কেন বলা হলো? হ্যাঁ, তারা কি আমার আপনার মতো পাগল? ওনার আগে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান, সন্দীপের একজন লোক, উনি ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ করতেন, উনি ঘোষণা দিয়েছেন। পরে যায় জিয়র রহমানকে ধরে আনা হইল। কেন ধরে আনা হইলে? এই জন্য যে উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন ওই সময়, উনি একজন সেনা কর্মকর্তা যখন বলবে, তখন বাঙালি আরো সেনা কর্মকর্তা ছিল না, বাঙালিরা কেউ কিন্তু মেজর জেনারেল ছিল না, মেজর ছিল না, সৈনিক ছিল সাধারণ। তো জিয়র রহমান বললো ওই সৈনিকগুলো ওনার পেছনে আসবে, এটা আমাদের লাভ ছিল, প্রফিট হয়েছে ওনার দাওয়াতে, এটা আমরা অস্বীকার করি না যে উনি কিছু করেন না, উনি ওই দিন ওইটা বলাতে আমাদের লাভ হয়েছে, ইপিআর টিপিআর সব বেড়ে আসছে, যেটা আমাদের সেনাবাহিনীতে বিদ্রোহ করছে। এইখানে আমি কোনো দ্বিমত পোষণ করি না আসলে ওই বাকিদের মতন, যে না উনি রাজাকার ছিলেন, না না না, আমি ওই জায়গায় যেতে চাই না। উনি রাজাকার ছিলেন আপনি কিভাবে বলেন? উনি রাজাকার থাকলে শেখ মুজিব ফাঁসি দিয়া দিত। যার যার সম্মান তারা তারা অতটুকু দিতে হবে। জিনিস কি জানো, এই ঢাকার শহর এখন যে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ আছে না, সে বলে যে আওয়ামী লীগ গণহত্যার জন্য দায়ী। তার কারণ কি 1971 সালের পরে মিরপুরে, স্বাধীনতার পরে আওয়ামী লীগ গণহত্যা চালাইছিল মিরপুরে। খোঁজ দিয়া দেখো 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরও আরো 2 মাস লাগছে মিরপুর স্বাধীন করতে, বাংলাদেশের ভিতরের ভূখণ্ড। মানে বিহারিরা ওইখানে ক্যাম্প করে ওখান থেকে গোলাগুলি করতে আমাদের সাথে। তোমার গণহত্যা চালাবে না ভাই, মারবে না তোমারে, দেশ স্বাধীন সব গেছে, তোমরা ওখানে গুন্ডামি করবা, তো গুন্ডারে মারতে কি সমস্যা আছে কোনো? আর হিসাবে তো ওই এরিয়া পুরাটাকে বুলডোজার দিয়া ঘুরাইয়া দেওয়া উচিত। বাংলাদেশের বাঙালি, এই যে বাংলাদেশের যেসব বিহারি সেগুলো সবগুলোর বাইন্দা নিয়া, ওই যে তোমার ইয়েতে কোন জায়গায় জানি রোহিঙ্গা ক্যাম্প একটা করছে না, চিটাঙ্গের বাইরে সুবর্ণচরণ, ওইখানে আইল্যান্ড, ওখানের ভিতরে রাখবে, রিলিফ টিলিফ সব ওখানে যাবে। ওদের খাওয়া দাওয়ার তো কোনো কাম করে না, সবাই চুরি চাট্টামি করে। তোরা ওখানে থাক, ওখানে খাওয়া দাওয়া কর, চতুর্দিকে পানি, কোথাও যাইতে পারতি না, তোদের সব দিব, বসায় খাওয়াবো, চতুর্দিকে বিলের ভিতরে তোরা থাক,
খাওয়ার দাওয়ার তো সব আমরা এমন দিতে অন্য দুমো। আর রোহিঙ্গাদেরকে যেমন কক্সবাজারের ভেতরে রাখছে, এগুলোরও বের করে নিয়ে আসতে হবে সব। আচ্ছা শহর জনপদ খালি করতে হবে আমরা। হঠাৎ করে বাংলাদেশে অ্যান্টি লিবারেশন শক্তি হিসাবে চিহ্নিত একটি গোষ্ঠী ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন, যা দুদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ফোরাম, এবং ইন্ডিয়ান যত শিল্প গোষ্ঠী আছে সবগুলোকে বের করে দেওয়া হচ্ছে। এখন তুমি একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ি কোনগুলো চলে ভাইয়া? টাটা, এই টাটা টয়োটা এগুলোই তো গাড়ি। এগুলোর কিন্তু ইঞ্জিন পার্টস চাকা সব কিন্তু ওই যে বাংলাদেশের একসময় গাজী টায়ার থেকে আসতো। ইন্ডিয়ান টায়ার গুলোর চেয়ে গাজী টায়ারের মানও ভালো, দামে কম ছিল। সে গাজী টায়ার পুরা ছাই করে ফেলাইছেন, এখন তো আর নাই। আমরা যে গাড়ির চাকা কিনতাম তোমার 18 যে চাকা কারের, এগুলার চাকা কিনতাম আমরা 8,000 টাকা করে, সেই চাকা এখন 16,000 টাকা ইন্ডিয়ান চাকা। স্প্রিং, আমরা যেসব স্প্রিং কিনতাম, স্প্রিং গুলো চাইনিজ স্প্রিং আছে, ইন্ডিয়ান স্প্রিং ও চাইনিজ স্প্রিং আছে। এগুলা কিনলে আবার জার্মান থেকে জাপান থেকেও যায় স্প্রিং, ওই স্প্রিং আমাদের হয় না। আমাদের দরকার কোনগুলো জানো? সবাই চাইনিজ স্প্রিং ব্যবহার করি আমরা, দামে সস্তা, রাস্তা ভাঙা গেলে আরেকটা কিনা যায়। এখন আমরা জার্মানের স্প্রিং দাম বেশি, 10,000 টাকা ধরে একটা এক্সাম্পল, একটা স্প্রিং এর দাম, সেই স্প্রিং লাগাই যদি 6 মাস না চলে, এটার গ্যারেন্টি কি? তো তার চেয়ে ঠিক আছে 2,000 টাকা করে 4টা কিনা রাখ চাইনিজ স্প্রিং। সেই স্প্রিং হইতো বাংলাদেশে জিঞ্জিরায় নাই। তা গাজী টায়ারের মতো টায়ারের ফ্যাক্টরি পুড়ে ফেললা, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, 260টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস কি ভুতুরকি দিয়ে চালানো লাগছে? গার্মেন্টস তো ইনকাম করে চলছে, তাদের ইনকাম দিয়ে তারা চলছে, বরঞ্চ সরকার আর রেমিটেন্স পাইছে। এই যে আমাদের দেশে এতগুলো 4-5টা কোম্পানি না, যে তেল কোম্পানি, বিভিন্ন তীর মির অমুক তমুক, এতে কি সরকার ভুতুরকি দিছে? কই, গত সরকারের আমলে তো তেলের দাম বাড়াইতে পারে নাই, কত হরতাল করছে। এইবার তো নাকি বাণিজ্য মন্ত্রীর সাথে কথা না বলেই তেলের দাম বাড়াই দিছে। এবং সে তেল কোম্পানি আলারাই কি বলছে যে আমাদের সাথে যদিও বাণিজ্য মন্ত্রী একটু রাগ হয়েছে, আমাদের সাথে পরবর্তীতে আলোচনায় সব ফিক্সড হয়ে গেছে, মানে পয়সা করে দিয়ে দিছি আমরা, শেষ। তাহলে এখন 15 বছর বলতে হইলো না এই কথা, এখন বলতে হয় কেন? বাংলাদেশের অবস্থা ভালো নাই, আমাদের রিজার্ভ যা দেখানো হচ্ছে ফুলাইয়া ফাপাইয়া দেখানো হচ্ছে। IMF এর লোন আসতেছে না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো কিছুই আসতেছে না, আমাদের কোনো আমদানি নাই এই মুহূর্তে। পেঁয়াজটা 140 টাকা হয়ে গেছিল, 50 টাকা। কই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওই বেটা কই? এই যে গতকালকে 85 টন ঢুকলো, 8,500 টন ঢুকবে টোটাল পেঁয়াজ। কই 4 দিন আগে না তোমরা প্রচার করলা ইন্ডিয়ান চাষিরা কাটতেছে 2 টাকা করে পেঁয়াজের দাম, এখন কেন 80 টাকা করে পেঁয়াজ কিনতেছেন ইন্ডিয়া থেকে? 1.5 টাকা করে কিনেন, ওদের তো পচা যাইতেছে না, ফেলে দিচ্ছে না বলে। তোমারে একটা কথা কি জানো, আমার কোনো সমস্যা নাই, পেঁয়াজ তুমি ভারত থেকে কিনো, পাকিস্তান থেকে কিনো, আর আমেরিকা থেকে কিনো, আমার কোনো সমস্যা নেই। ব্যাপার যেটা দেখো, আমি পেঁয়াজটা আনবো কোথেকে? যদি পাকিস্তান থেকে পেঁয়াজ আনলাম এক্সাম্পল, একদম ইন্ডিয়া যে রেটে দেয় সেই রেটেই আনলাম, আমি 10 টাকা করে পাকিস্তান থেকে কিনে আনলাম পেঁয়াজ। পাকিস্তান থেকে আনতে হলে আমার কিসে আনতে হবে? জাহাজে আনতে হবে। একটা জাহাজে তোলা নামানো, জাহাজ নদীপথে আসা সব মিলে ধরো 1 সপ্তাহ। আমি পাকিস্তানের কথাই বললাম, 1 সপ্তাহে আমার পেঁয়াজ এসে পৌঁছবে কোথায়? চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে পেঁয়াজটা খালাস হবে, খালাস হয়ে ট্রাকজাত হইয়া চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে যাবে, সেইখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হবে। সব মিলে ধরো 10 দিন, টোটাল 10 দিন। ইন্ডিয়া থেকে আমি একই দামে পেঁয়াজ কিনবো, সেম দামে। এখন আমি বললাম কি ইন্ডিয়া থেকে ট্রাকে করে আনবো, রাজশাহীর জন রাজশাহী নিয়ে যাবে, ঢাকার জন ঢাকায়, চিটাং এর জন চিটাং নিয়ে আসবে পেঁয়াজ, যার যার এলাকার শেষে পেঁয়াজ নিয়ে আসবে। তাই চতুর্দিকে ভারত, হ্যাঁ চতুর্দিকে ভারত, চতুর্দিকে না, কারণ একটা জাহাজে তো জাহাজ ফিল আপ না করে আনা পর্যন্ত তো আমি জাহাজ ভাড়া বহুত বিশাল ব্যাপার আছে, টাইমিং। সেখানে ট্রাকে নিয়ে আসবো ভাই, কোনটাতে লাভ? ট্রাকে খরচ কম না? তাইলে আমি যেখান থেকে লাভ, আমার দেশের যেখান থেকে লাভ, আমি তো ওখান থেকে নিব। ভারতীয় পেঁয়াজ হারাম আর ইন্ডিয়ান পেঁয়াজ হালাল। ইন্ডিয়ান চাউলি এখন আমি সিঙ্গাপুর আর দুবাই থেকে কিনলে হালাল। সারা দেশে যেন এখন
জরিপের মহামারী চলছে, একেবারে চারিদিকে জরিপের হিড়িক। এই প্রতিষ্ঠান করে তো ওই পত্রিকা করে। কদিন আগে একটি বিদেশি প্রতিষ্ঠান তারা একটি জরিপের ফলাফল প্রকাশ করলো। এই বিদেশি প্রতিষ্ঠানটি এর আগে 2018 সালে 2023 সালেও এই একই ধরনের জরিপ করেছিল এবং তাদের সেই জরিপের ফলাফল ছিল সেই সময়ের শেখ হাসিনা সরকারের পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা ছিল 65-70% মতো। তারা সম্প্রতি যে জরিপটা করেছে সেখানে দেখা গেছে যে ডক্টর ইউনূসের অ্যাকসেপ্টেন্সও প্রায় 70% কাছাকাছি, 69%। এই বিদেশি প্রতিষ্ঠানটি যখন যে সরকার থাকে তার পক্ষেই তাদের সার্ভে ফাইন্ডিংস হয়। এটা একটা খুব অবাক ব্যাপার। সম্প্রতি জেনেছি এই প্রতিষ্ঠানটি আবার নাকি লবিং এরও কাজ করে এবং তারা আওয়ামী লীগের কাছে একটা প্রস্তাব দিয়েছে প্রতি মাসে যদি তাদের $1.5 লাখ দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা, তাহলে তারা আওয়ামী লীগের জন্য লবিং করবে। জানি না এই গোপন তথ্যটি ফাঁস করা ঠিক হলো কিনা, কিন্তু এই হলো ওই বিদেশি প্রতিষ্ঠানের জরিপের অবস্থা। বাংলাদেশে বেশ কয়েকটি পত্রিকাও এখন দেখলাম জরিপ করছে, তার মধ্যে প্রথম আলো একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। আমার মনে হয় যে এই জরিপটা নিয়ে একটু কথা বলা দরকার, কারণ প্রথম আলো চেষ্টা করেছে এটাকে এমন ভাবে পাঠকের কাছে প্রেজেন্ট করতে যে এটা খুবই বিজ্ঞান ভিত্তিক এবং স্ট্যাটিস্টিক্যালি খুবই রোবাস্ট একটা জরিপ। এই জরিপটির যারা শিরোনাম দিয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। এটি প্রথম আলোর উদ্যোগে এই জরিপটি পরিচালনা করেছে কি মেকার্স কনসাল্টিং লিমিটেড এবং তারা নমুনা নিয়েছে মানে 1342 জন, তার মধ্যে নারী হলো 668 এবং পুরুষ 674। এই 1342 জন উত্তরদাতার কাছ থেকে তারা 50টির মতো প্রশ্নের উত্তর নিয়েছে, তার মধ্যে 38টি সম্ভবত এই রাজনৈতিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়, আর 12টি হলো তাদের সোশিও ডেমোগ্রাফিক, তাদের পেশা, তাদের বয়স, এই ধরনের ইনফরমেশন নিয়েছে। এবং যারা উত্তর দিয়েছে এই জরিপে তাদের বয়স হলো 18 থেকে 55 বছরের মধ্যে, যারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা আছে। এবং তারা এই কিভাবে নমুনার এই স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেছে সেটা তারা বলেছে যে এটি একটি জাতীয় পর্যায়ের জরিপ, এটি আসন ভিত্তিক কোনো জরিপ না, যে আসন ভিত্তিক ফাইন্ডিংস না, ন্যাশনালি মানুষজন কি ভাবছে, ভোটাররা কি ভাবছে তার একটা রিফ্লেকশন তারা দাবি করেছে। এবং তারা বলছে যে এর জন্য মিনিমাম রিকোয়ার্ড স্যাম্পল সাইজ হলো 384 জন। এই 384 জন একটা ফর্মুলা মাধ্যমে ক্যালকুলেট করা হয়। আমরা এটা করে থাকি, আমরা কখন কোনো অসুখ বিসুখের কোনো জরিপ করতে চাই তখন এই জেড স্কোয়ার পি কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার একটা ফর্মুলা ইউজ করি। এই জেড স্কোয়ারের জেড এর মান হলো 1.96, এটা স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পাওয়া যায়। তো 1.96 হলো 2 এর খুব কাছাকাছি, এই জন্য আমরা 1.96 স্কোয়ার না করে 2 স্কোয়ার মানে 4pq বাই ডি স্কোয়ার, এই ডি স্কোয়ারটা হলো যে মার্জিন অফ এরর, অনেকে ই স্কোয়ারও বলে। আর পিটা হলো আমরা যে ডিজিজটা নিয়ে সার্ভে করতে যাই, ধরে এই এলাকায় কত লোকের ডেঙ্গু আছে, তখন পি হবে ওই প্রপোর্শন অফ পিপল হ্যাভিং ডেঙ্গু ফিভার। যখন আমরা এই পিটা জানি না তখন এটাকে আমরা 50% ধরি, তার মানে 4pq মানে 4 মাল্টিপ্লাইড বাই 0.5 যেটা 50%, কিউ হলো 1 মাইনাস পি, তার মানে 4 গুণ 0.5 গুণ 0.5 ডিভাইডেড বাই, এখানে যেহেতু উনি 5% এরর মার্জিন ধরছে, সো 5% মানে হলো 0.05, এটার হোল স্কোয়ার। এরকম করলে দেখা যায় যে 400 হয়। আর যদি জেড স্কোয়ার এক্স্যাক্টলি ধরেন তাহলে 384 হয়। এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটা হলো একদম খুব বেসিক, আমরা যখন স্টুডেন্টের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন শিখাই তখন এইটা একদম মানে এটা হলো ফার্স্ট ক্যালকুলেশন। কিন্তু এইটা যদি আপনি এই 384 জন বা 400 নিয়ে আপনি যদি নন রেসপন্ডেন্ট ধরেন যে সবাই রেসপন্ড করলো না, আপনি সব মিলে মনে করেন যে 500 লোক দিয়ে আমি বাংলাদেশের সারা বাংলাদেশের ভোটারদের মনোভাব বুঝতে চাই, এটা কিন্তু সম্ভব। অনেকেই বলেছেন 1342 জন, এটা 12,80,00,000 ভোটার যেখানে, সেখানে মাত্র 1342 জন দিয়ে আমরা কিভাবে সার্ভে করি? সার্ভেতে এটা সম্ভব, ইভেন 500 লোক দিয়েও সম্ভব। কিন্তু কিভাবে সম্ভব? সেই ক্ষেত্রে ওই যে 12,80,00,000 ভোটার বললাম, এই 12,80,00,000 ভোটারের একটা টোটাল লিস্ট থাকতে হবে, একটা লিস্ট থাকতে হবে যার মধ্যে এই 12,80,00,000 ভোটারের নাম থাকবে এবং প্রত্যেকটা ভোটারের পাশে একটা নাম্বার অ্যাসাইন করা হবে।
1, 2, 3, 4, 5, 6, 1 কোটি, 2 কোটি, 3 কোটি করে লাস্ট যে ভোটার হবে তার নাম্বার হবে 12,80,00,000। এখন আপনি যদি দৈব চয়ন ভিত্তিতে র্যান্ডামলি 500 জন সিলেক্ট করেন এই 12,80,00,000 ভোটারের ওই লিস্ট থেকে, এবং সেইখানে যদি আপনি একটা মতামত পান, আপনি দাবি করতে পারেন যে আমি 95% কনফিডেন্স এটা সারা দেশের ভোটারদের মনোভাব। কিন্তু যখনই আপনি এটাকে স্ট্র্যাটিফাই করবেন, আরবান রুরাল, শহর গ্রাম করলেন, তখন স্ট্র্যাটিফিকেশন বাড়লো। এরকম নানান ভাবে আমরা স্ট্র্যাটিফাই করতে পারি, আমরা ক্লাস্টার নিতে পারি। তো এরকম করে দেখা যায় যে আইসিডিডিআরবির একটা ক্যালকুলেশন করে দেখা দিচ্ছে অ্যাটলিস্ট 1600-র মতো স্যাম্পল সাইজ দরকার। তো 1600-র জায়গায় তারা নিয়েছে 1342। এটা স্ট্যাটিস্টিক্যালি তারা ক্যালকুলেট করেছে এবং তারা বলছে যে 95% কনফিডেন্স না, তারা 99% কনফিডেন্সটাকে আমলে নিয়েছে। তার মানে মার্জিন অফ এরর 1% বা 2% এরকম, মানে এটা স্ট্যাটিস্টিক্যালি খুবই রোবাস্ট। কিন্তু এই 1342 জন তারা কিভাবে সিলেক্ট করছেন সেটার দিকে যখন আমরা তাকাই, তখন কিন্তু আর এটার স্ট্যাটিস্টিক্যাল রোবাস্টনেস টা থাকে না। তারা শহর এলাকা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটের শহর নিয়েছে এবং গ্রাম নিয়েছে ফরিদপুরের বলমারী ও মধুখালী, বরিশালের গৌরনদী, কুমিল্লার চান্দিনা, ময়মনসিংহের ভালুকা, রংপুরের পীরগঞ্জ। প্রথম প্রশ্ন হলো যে এই অঞ্চলগুলো সিলেকশন কিভাবে করেছেন, সেই অঞ্চল থেকে যে উত্তরদাতাদের সিলেক্ট করেছেন সেটা কিভাবে করেছেন। এই প্রশ্নের উত্তর কিন্তু এই নমুনা যেখানে তারা বলেছে তারা মেথডস নিয়ে আলাপ করেছে সেখানে এটা নাই। স্বভাবতই প্রশ্ন উঠেছে এবং এই সব জরিপে আপনি 50টার মতো প্রশ্ন করেন যখন, তখন এই স্যাম্পল সাইজ, এই নাম্বারটা সাফিসিয়েন্ট কিনা সেই প্রশ্ন ওঠে। আমরা যে কোনো জরিপের বা যে কোনো গবেষণার যখন মানটা দেখি যে এই ফলাফলটা অ্যাকসেপ্টেবল কিনা, তখন আমরা তার পদ্ধতি, মেথডস এন্ড ম্যাটেরিয়ালস দেখি। সো মেথডস এন্ড ম্যাটেরিয়ালস যদি উইক হয়, যদি বায়াসড হয়, পক্ষপাত দুষ্ট হয়, তখন ওই রেজাল্টটাকে আমরা আর রিপ্রেজেন্টেটিভ বলি না, বা ওই রেজাল্টটা আমরা তখন আর অ্যাকসেপ্ট করি না, আমরা ওই রেজাল্টটাকে বলি রিজেক্টেড। এই সার্ভেটার স্যাম্পল সাইজ কিভাবে তারা সিলেক্ট করেছে, এতগুলো প্রশ্নের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। সে যেটা বলা যায় যে এটার বৈজ্ঞানিক মান প্রশ্নবিদ্ধ, এবং বৈজ্ঞানিক মান যখন প্রশ্নবিদ্ধ তখন এর ফলাফল আর মানে সর্বজন গ্রাহ্য হতে পারে না, এটা পক্ষপাত দুষ্ট। এবং বলা হচ্ছে এটা একটি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, কারণ আমরা যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখি, বাংলাদেশের সাধারণ মানুষের মতামত প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য মাধ্যমে পাই, তার সাথে এই জরিপের ফলাফল মেলে না। তার মানে এটা একটা ওয়ার্ডারি মাল প্রডিউস করেছেন একটা কি মেকার্স কনসাল্টিং লিমিটেড, যার গবেষণা দলের প্রধান যিনি, তিনি একজন ইকোনমিস্ট। সেই ইকোনমিস্ট দেখলাম তিনি একজন ভালো লেখক, জনপ্রিয় লেখক, কিন্তু তিনি যে এই পপুলেশন সার্ভেতে তিনি যে খুব ভালো এক্সপার্ট না, সেটা কিন্তু তার কাজেই প্রমাণ হয়ে গেছে। সুতরাং এই জরিপটা খুব স্পষ্ট হয়ে বোঝা যায় যে এটা বাস্তবের রিফ্লেকশন না, এটা জাতীয় ভোটারদের মতামতের প্রতিফলন না, কিন্তু এর মধ্য দিয়ে টার্গেট আওয়ামী লীগ খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে, এবং আওয়ামী লীগকে অ্যাটাক করা হয়েছে তাদের হিডেন যে এজেন্ডা আছে সেগুলোকে সার্ফেসে এনেছে, যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, অমুকে প্রধানমন্ত্রী হবেন। একটা পত্রিকা দেখলাম, একটা সংস্থার জরিপ দেখলাম, তারা জামাতকে হাইলাইট করছেন, কারণ তাদের যে অভিভাবক দেশ তারা প্রথমে চেয়েছিল জামাতকে ক্ষমতায় আনতে। সো এই নানা রকমের পক্ষপাত দুষ্ট এই জরিপগুলোকে আসলে অ্যাকসেপ্ট করার কিছু নেই। এবং আমার কষ্টটা হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা দেখলাম এই জরিপ নিয়ে মতামত করেছেন। এই জরিপের তারা কিন্তু কেউ এই মেথডস নিয়ে প্রশ্ন তুলছেন না। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার কই মাছ খুব প্রিয়, আপনি বললেন যে মিল্টন ভাই আমি বিল থেকে একদম ফ্রেশ কই মাছ নিয়ে আসছি, আপনি আসেন একদিন দাওয়াত খান। আমিও কই মাছ খেতে গেলাম, গিয়ে দেখলাম যে আপনি বাজার থেকে পুঁটি মাছ কিনে আমার সামনে পুঁটি মাছ দিলেন। আমি পুঁটি মাছ অপছন্দ করি না, আমি পুঁটি মাছ খেলাম। খাওয়া শেষে আপনি জিজ্ঞেস করছেন মিল্টন ভাই কই মাছটা কেমন হলো। আর প্রশ্ন হলো কই মাছটা কোথায়, আপনি তো আমার খাওয়ালেন পুঁটি মাছ। ঠিক একই বিষয় ঘটেছে এইসব জরিপের কাছে। আপনারা দাবি করছেন এটা ন্যাশনালি, জাতীয় পর্যায়ের ভোটারদের মতামতের প্রতিফলন, কিন্তু সেই প্রতিফলনটা কোথায়? আমরা তো দেখছি বাংলাদেশ কি হচ্ছে, বাংলাদেশ ধ্বংসের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ জঙ্গিবাদের স্বর্গ রাজ্য হয়েছে, বাংলাদেশে মব সন্ত্রাস চলতেছে, বাংলাদেশে সাধারণ মানুষের জীবন যাপনের নাভিশ্বাস উঠছে, দ্রব্যমূল্যের
চরম অবস্থা। ডক্টর ইউনূসের প্রতি মানুষের বিতৃষ্ণা দিন দিন বাড়ছে, বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে। আর আপনি একটা জরিপ আমাদের কাছে দিলেন যেটা পক্ষপাত দুষ্ট, এবং আমি আই চ্যালেঞ্জ দ্য মেথডস। যদি সাহস থাকে, টক টু মি, আমার সাথে যোগাযোগ করেন, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, and I want to challenge the whole findings of the survey. মানুষকে বিভ্রান্ত করবার জন্য আপনারা যেটা করছেন, ইতিহাস কিন্তু আপনাদের চিনে রাখবে। আর প্রিয় দর্শক, আপনাদের বলি, এইসব জরিপে বিভ্রান্ত হবেন না। এগুলো আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বা আওয়ামী লীগের উপরে আপনাদের একটা নেতিবাচক মনোভাব তৈরির জন্য আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে। এবং প্রথম আলো, ডেইলি স্টার এই অপকর্মের সাথে নিজেদের যেভাবে জড়িয়ে যাচ্ছে, তাতে আমাদের আর কিছু বলার নেই। শুধু এটুকু মনে রাখবেন, এই যে জরিপের নামে যা হচ্ছে, এটি অন্যায়, এটি ক্ষমতার অপব্যবহার, এটি অর্থের অপচয়, এবং এটি যে জরিপ যে একটি বিজ্ঞান, এটি যে একটি মানে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সেটাকেও এরা পান মেরে ছেড়ে দিচ্ছে। সুতরাং এই জরিপ নিয়ে, আর এই জরিপের যে ফলাফল, এই ফলাফল নিয়ে আমি আলোচনা করতে রাজি না। প্রথমত হলো যেভাবে প্রশ্নগুলো করা হয়েছে অত্যন্ত জটিল, একদম গ্রাম পর্যায়ের সাধারণ ভোটার এই প্রশ্নগুলো এইভাবে জবাব দেওয়ার জন্য রেডি কিনা। হ্যাঁ, কারণ একটা কোশ্চেনিয়ার ফর্ম করাটা কিন্তু রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যারা নতুন রিসার্চার বা অনভিজ্ঞ, তারা দেখবেন যে দুনিয়ার প্রশ্ন একটা রিসার্চ কোশ্চেনিয়ারে ভরে রেখে দেয়। তো এইখানে প্রশ্নগুলো বোঝাই যাচ্ছে যে টোটাল বিষয়টাই খুব পক্ষপাত দুষ্ট। সুতরাং এইখানে এই রেজাল্ট ফাইন্ডিংস নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবার কোনো মানে হয় না। প্রিয় বন্ধুরা, আজ